আরজু নাহিদের ইশারা অনুযায়ী গাড়িতে বসতেই গাড়ির ড্রাইভার আরজুকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আরজু বড় বড় চোখ করে লোকটির দিকে তাকাল। লোকটি আরজুর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আরজু আর চোখে নাহিদের দিকে তাকাল। এই লোক তো ভীষণ বদ। আমাকে মানা করে নিজেই সবাইকে বিয়ের কথা ঢোল পিটিয়ে জানিয়ে বেড়াচ্ছে। আরজু আমতা আমতা করে সালামের জবাব নিল। লোকটি উৎফুল্লতার সাথে বলল, ভাই ভাবি তো দেখতে মাশাল্লাহ। আপনাদের দুজনকে একসাথে ভীষণ মানিয়েছে। আরজু ভ্যাবাচেকা খেয়ে ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটাল। আরজু আর চোখে আবার নাহিদের দিকে তাকাল। নাহিদ জানালার বাইরে তাকিয়ে আছে। আরজু নাহিদের মুড ঠিক বুঝতে পারছে না। নাহিদ গম্ভীর স্বরে বাইরে তাকিয়ে বলল, মুস্তাক ভাই গাড়ি স্টার্ট করুন। আরজু নাহিদের গম্ভীর স্বরে খানিকটা ভয় পেয়ে গেল। নাহিদ এবার আরজুর দিকে ফিরে তাকাল। আরজু তাতে আরও বেশি ঘাবড়ে গেল। নাহিদ গম্ভীর স্বরে বলল, আমাকে না জানিয়ে ভিড়ের মাঝে তোমার এইভাবে আসা একদম ঠিক হয়নি আরজু। যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটত? মুস্তাক বলে উঠল, জি ভাবি, ভাই একদম ঠিক বলছে। আজকে তো একটা ঝামেলা হয়েছিল ভাই। মুস্তাকের কথায় আরজু খানিকটা ভয় পেয়ে গেল। আরজুর ভয়কে সত্যি প্রমাণ করে মুস্তাক বলে উঠল, একটা লাফাঙ্গা ছেলে ভিড়ের মধ্যে দুইটা মেয়েকে উত্ত্যক্ত করেছিল। কিন্তু ভাই একটা মেয়ের মধ্যে দম আছে বলতে হবে। সে নাকি ওই ছেলেকে ইচ্ছেমতো কেলিয়েছে। মেয়েটাকে দেখার ইচ্ছে ছিল। আমাদের পার্টিতে নিয়োগ দিয়ে দিতাম। এমন মেয়েই তো আমাদের প্রয়োজন। মুস্তাকের কথা শুনে আরজু শুকনো ঢোক গিলে নাহিদের দিকে তাকাল। নাহিদ রাগী চোখে আরজুর দিকে তাকিয়ে আছে। নাহিদ বুঝে গেল সেই মেয়ে দুটি আরজু আর যারা ছিল। এমন কাজ তার বউ আর তার বন্ধুমহলের ধারাই সম্ভব। আরজু পরিস্থিতি সামাল দিতে মেকি হাসল, যেন সে এই বিষয়ে কিছুই জানে না। হেসে বলল, মেয়েগুলো মনে হয় সাংঘাতিক সাহসী। নাহিদ বাইরে তাকিয়ে মুচকি হাসল। আর ভাবল তার বউটা আসলেই বোকা, অথচ নিজেকে ভীষণ চালাক ভাবে। কিছুক্ষণ পর আরজু দেখল গাড়িটি একটি বাড়ির গেটে প্রবেশ করল। গেট থেকে বাড়ির সদর দরজা অবধি যাওয়ার পূর্বে বেশ বড় জায়গা জুড়ে নানান ফুল ও ফলের বাগান। পাশেই একটা বাস্কেটবল কোর্ট আছে। বাগানের একপাশে ছোট একটা টেবিল আর পাশেই বারবিকিউ চুলা। আরজু অবাক হয়ে সব কিছুই দেখছে। বাইরের পরিবেশে যেন শৌখিনতার বহিঃপ্রকাশ ঘটছে। গাড়িটি বাড়ির সদর দরজায় থামতেই নাহিদ গাড়ি থেকে নেমে আরজুর জন্য দরজা খুলে দিল। আরজু অবাক হয়ে নাহিদের দিকে তাকিয়ে রইল। নাহিদ কপাল কুঁচকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? নামো। আরজু গাড়ি থেকে নেমে বাড়িটির দিকে তাকাল। তিনতলা বিশিষ্ট বাড়িটির সদর দরজায় বেশ আকর্ষণীয় নকশা করা। এই সুবিশাল বাড়িটি দেখে আরজু নাহিদের দিকে তাকিয়ে বলল, বাড়িটা ভীষণ সুন্দর। এটা কার বাড়ি? নাহিদ আরজুর হাতে নিজের হাত মিশিয়ে বলল, তোমার বাড়ি। আরজু চোখ বড় বড় করে নাহিদের দিকে তাকিয়ে রইল। নাহিদ সেদিকে লক্ষ্য না করে আরজুকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। আরজু বাড়ির ভেতরে প্রবেশ করে আরও বেশি চমকে গেল। কারণ বাড়িটি বাইরে থেকে যতটা সুন্দর ভেতরে আরও বেশি আকর্ষণীয়। চারিদিকে চোখ বুলাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। সুবিশাল বাড়ি জুড়ে নানান রকমের সাজসজ্জা। ড্রয়িং রুমটাই বেশ বড়। বাড়িটি প্রতিটি কোণায় সৌন্দর্য আর বিলাসিতায় ভরপুর। এই অতি সৌন্দর্যে আরজুর দম বন্ধ হয়ে আসছে। ভীষণ অস্থির লাগছে। আরজু জানত নাহিদ বিত্তশালী পরিবারের ছেলে। কিন্তু নাহিদ এতটা বিত্তশালী হবে সেটা কল্পনা করতে পারেনি। নিজেকে ভীষণ ছোট ফিল হচ্ছে।
তার মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে নাহিদকে একদমই মানাবে না। সেদিন আবেগ আপ্লুত হয়ে নিজের ইচ্ছাকে নাহিদের উপর চাপিয়ে দেয়নি তো? নেতা সাহেব হয়তো আরও ভালো কাউকে ডিজার্ভ করত। আরজুর নিজের মধ্যেই নানান দ্বিধাদ্বন্দ্ব চলছে। আরজুর কাছে স্ট্যাটাস ডিফারেন্স এই ধরনের বিষয়গুলো কখনোই ম্যাটার করে না। সে ব্রড মাইন্ডেড ফ্যামিলিতে বড় হয়েছে। সে সবসময় স্বাধীনচেতা মনোভাব পোষণ করেছে। বাবা মা, খালামণি খালুজান সকলেই উচ্চশিক্ষিত। উচ্চবিত্ত মধ্যবিত্তর মাঝে পার্থক্য করা আরজু কখনো শিখেনি। তাই তো নাহিদের প্রেমে পড়ার আগে এই সব বিষয় তার মাথায় কখনোই আসেনি। কিন্তু আজ এই চাকচিক্য দেখে আরজুর অস্বস্তি হচ্ছে। আরজুর ভাবনার মাঝেই একটা মেয়ে হন্তদন্ত হয়ে আরজুর সামনে ছুটে আসল। আরজুর দিকে অবাক চোখে তাকিয়ে মুখে হাত দিয়ে ফেলল। আর বলল, মাশাআল্লাহ, ভাবি আপনি এত সুন্দর। আল্লাহ, এত সুন্দর মাইয়া তো আমি আমার জীবনে একটাও দেখি নাই। মেয়েটির কথায় আরজু খানিকটা থতমত খেয়ে গেল। ভীষণ লজ্জাও পেল। আর জোরপূর্বক হেসে বলল, থ্যাঙ্কস, তুমিও দেখতে ভীষণ কিউট। মেয়েটি আরজুর মুখে নিজের প্রশংসা শুনে বেশ লজ্জা পেল। আরজু নাহিদের দিকে তাকাতেই নাহিদ বলল, ওর নাম সুমি, আমার ছোট বোনরে মতো। আরজু সোফায় বসতেই সুমি দ্রুত আরজুকে ঠান্ডা শরবত এগিয়ে দিল। আর বলল, ভাবি জলদি ঠান্ডা শরবত খেয়ে নেন, আপনার চাঁদ মুখখানা কেমন লাল হয়ে গেছে। আরজু হেসে গ্লাসটি নিল। আর এক চুমুকেই সেটা সাবার করে নিল। গলাটা ভীষণ শুকিয়ে গেছে। সুমি ঘুরে ঘুরে আরজুকে পুরো বাড়ি দেখাতে ব্যস্ত। সুমি মেয়েটিকে আরজুর বেশ ভালো লাগল। চটপটে মেয়েটা সহজেই তার সাথে মিশে গেছে। আরজু একটা বিষয় খেয়াল করল, এই বাড়িতে নাহিদ, সুমি আর কিছু গৃহকর্মী ছাড়া আর কেউ নেই। কিন্তু আরজু জানে নাহিদের বাবা আছে, পরিবার আছে। তাই আরজু প্রশ্ন করল, সুমি বাড়ির অন্য সদস্যরা কেউ বাসায় নেই? কাউকে দেখছি না যে। আরজুর প্রশ্ন শুনে সুমির মুখটা মলিন হয়ে গেল। আর বলল, এই বাড়িতে ভাইজান একাই থাকেন, বাকি সবাই আগের বাড়িতে থাকে। আরজু অবাক হল। নেতা সাহেব এই বিশাল বাড়িতে একা থাকে কেন? দম বন্ধ হয়ে আসে না? তাই সুমিকে জিজ্ঞেস করল, উনি একা কেন থাকে? সুমি কি বলবে বুঝে উঠতে পারছে না। তাই প্রসঙ্গ এড়াতে বলল, ভাবি ভাইজান মনে হয় আমাকে ডাকে, আপনি ঘুরে দেখেন আমি আসি। সুমি যে তাকে এড়িয়ে চলে গেল বিষয়টি আরজু বুঝতে পারল। নানান প্রশ্ন আরজুর মাথায় ঘুরতে থাকল। যেই মানুষটি তার জীবনসঙ্গী তার সম্পর্কে সঠিকভাবে তেমন কিছুই জানে না আরজু। শুভ জানলে নিশ্চয়ই তাকে পাগল ভাববে। ঠিক তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসো বউ। আরজু চমকে পেছনে তাকাল। নাহিদকে দেখে অবাক হয়ে বলল, মাত্র কি বললে আপনি? নাহিদ কপাল কুঁচকে বলল, চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বললাম। না, লাস্টে কি বললেন? নাহিদ বিরক্ত হয়ে বলল, কি লাস্ট শুরু করেছ আরজু? আরজু চিন্তায় পড়ে গেল। সে কি ভুল শুনল? কিন্তু তার মনে বউ শব্দটা সে শুনেছে। আরজুকে আর চিন্তা করতে সুযোগ না দিয়ে নাহিদ আরজুর হাত ধরে একটা রুমের ভেতর নিয়ে আসল। রুমে প্রবেশ করে আরজু হা হয়ে গেল। বিশাল বড় একটা রুম। সারা রুম জুড়ে শুভ্র সাদা রঙের মেলা। বেডশিট থেকে শুরু করে পর্দা, ফার্নিচার সবটাই সাদা রঙের। নেতা সাহেবের নিশ্চয়ই সাদা রং পছন্দ। নাহিদ বড় পর্দা সরিয়ে দিল। মুহূর্তেই সূর্যের কিরণ সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। আরজু সেদিকে অবাক চোখে তাকাল।
বড় থাই গ্লাসের বাইরে বিশাল বড় বারান্দা, যার এক পাশে বাহারি রঙের ফুল খেলা করছে, অন্য পাশে বিশাল সুইমিং পুল। এমন সুন্দর আকর্ষণীয় কোনো কামরা হতে পারে আরজুর জানা ছিল না। আরজুকে অবাক হতে দেখে নাহিদ আরজুর পাশে দাঁড়িয়ে বলল, এটা আমাদের রুম, পছন্দ হয়েছে? আরজু বড় বড় চোখ করে নাহিদের দিকে তাকাল। আরজুকে অবাক হতে দেখে নাহিদ ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আরজু শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, বাবাসায় যাব। নাহিদ চোখ কুঁচকে বলল, কি? আমি বাসায় যাব। আরজুর এমন জবাবে নাহিদ চিন্তিত হয়ে বলল, এনি প্রবলেম আরজু? আরজু মাথা ঝাঁকিয়ে না বলল। আরজুর কাছ থেকে বিদায় নিয়ে যারা রিকশায় চড়ে বসল। আরজুর মধ্যে আজকাল কিছু পরিবর্তন লক্ষ্য করছে। তাদের বন্ধু মহলে আরজু নিজের সব কথা শুভর সাথে শেয়ার করলেও মেয়র সাহেবের বিষয়ে আরজু শুভর সাথে তেমন কিছু বলে না, কারণ শুভ রেগে যায়। কিন্তু যারার সাথে সব কথাই আরজু বলে, কারণ তারা দুজনেই একরকম, কিছুটা পাগলাটে। তবে যারার মনে হচ্ছে আরজু হয়তো তার কাছে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? এই সব ভাবনার মাঝেই হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসেছে। যারা পাশে তাকিয়েই অবাক হয়ে গেল, এই বেয়াদব তার পাশে কি করছে? এইভাবে চলন্ত রিকশায় উঠে পড়েছে। জাহিদ তার দিকে তাকিয়ে মতির মতো দাঁত বের করে হাসছে। যারা রেগে বলল, রিকশার কি অভাব পড়েছে? আমার রিকশায় লাফিয়ে পড়ার মানে কি? জাহিদ হেসে বলল, এই রিকশার মতো ব্যাপার অন্য রিকশায় নেই, এটার মতো কমফোর্টও অন্য কোথাও নেই। যারার রাগ আরও বৃদ্ধি পেল। মামা থামান, এই ফাজিল নামো। মামা চলেন তো। হবু বউ রাগ দেখাচ্ছে, বুঝেনি তো? রিকশা চালক তার কথায় হেসে উঠলেন। যারা রাগী চোখে তাকিয়ে বলল, মামা রিকশা থামান, এই বেয়াদবের সাথে আমি কোথাও যাব না, আমি নামব। জাহিদ যারার কাঁধে আলতো হাত রেখে বলল, এই বেয়াদবের সাথেই যদি সারা জীবন থাকা লাগে তখন কি করবেন? জাহিদের স্পর্শে যারা শিউরে উঠল। অদ্ভুত অনুভূতি হল, কিন্তু এই অনুভূতিকে সে প্রশ্রয় দিতে চায় না। এই সব প্রেম ভালোবাসার মতো জটিল বিষয়কে জীবনে এনে ঝামেলা বাড়াতে চায় না। কিন্তু এই ছেলেটা দারুণ বেহায়া, কোনো কথাই শুনতে চায় না, একদম আঠার মতো লেগে থাকে। জাহিদ বলল, এই মেডিকেল কলেজ কেন এসেছেন? নাকি অন্যদের মতো আপনিও মেয়রের উপর ক্রাশ খেছেন? আই নো হি ইস ড্যাম হ্যান্ডসাম, কিন্তু আমিও কম নই। যারা মুখ ভেঙচে বলল, হ্যান্ডসাম মাই ফুট, তুমি একটা বাদর। জাহিদ যারার খানিকটা কাছে এসে যারার কানে হালকা ফু দিল। যারা আবেশে চোখ বুজে নিল। মনে মনে বলল, আমার এই মুহূর্তে এই বেয়াদবকে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেওয়া উচিত। কিন্তু কেন যেন পারছি না। আমি কেন এই ছাগলের সামনে আসলে দুর্বল হয়ে পড়ি? জাহিদ বলল, এই বাদর আপনার গলায় মুক্তার মালা হয়ে লেপ্টে থাকবে। যারা আর চোখে জাহিদের দিকে তাকাল। দেখল জাহিদ যারার দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিতে যারার হার্টবিট বেড়ে গেল। অবনী কলেজ শেষ করে সুরভিকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়েছে। হাতে ম্যাঙ্গো বার নিয়ে হাঁটছে আর খাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল নিশানের দিকে। নিশান ফরমাল ড্রেসে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছে। অবনীর এক মুহূর্তের জন্য মন খারাপ হয়ে গেল। কিশোরী মনে নানান প্রশ্ন ভর করতে লাগল। আরজু আপু যদি জানে তার বান্ধবীর বড় ভাইয়ের উপর আমি পিছলে পড়েছি তবে সাংঘাতিক শক খাবে। মুহূর্তেই অবনী নিজেকে বুঝাতে লাগল, প্রেমে পড়া খারাপ কিছু না। পাপা আর আম্মু প্রেম করে বিয়ে করেছে।
আরজু আপুও গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে তার বেলায় এত চিন্তা কেন করতে হবে? মোটেও না। এই ব্যাটাকে তো অবনী সারা জীবন নাকানি চুবানি খাওয়াবে। নিশান অফিসের কাজে বাইরে এসেছে। এখন তার এক কলিগের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ঠিক তখনই কেউ পেছনে থেকে বলে উঠল, এই মিস্টার, অফিস ছেড়ে বাইরে কি করছেন? আপনি তো দারুণ ফাঁকিবাজ। নিশান চমকে পেছনে তাকাল। কলেজ ড্রেস পরা অবনীকে দেখে চমকে গেল। এই মেয়েকে তো কলেজ ড্রেসে আরও পিচ্ছি লাগে। নিশানের কলিগ অবাক হয়ে বলল, নিশান কে উনি? নিশান কিছু বলার আগেই অবনী লজ্জা মাখা মুখে হেলতে দুলতে বলল, আমাকে চেনেন না? এই আপনি আমার কথা উনাদের বলেননি? অবনীর প্রশ্নে নিশান থতমত খেয়ে গেল। এই মেয়ে ভীষণ ডেঞ্জারাস। কখন কি বলে আল্লাহ জানে। অবনী আবার বলল, ধ্যাত, আপনাকে দিয়ে কিছু হবে না। আমি নিজেই পরিচয় দিচ্ছি। আমি উনার ওয়াইফ। অবনীর কথায় নিশান আর তার কলিগ দুজনেই চমকে গেল। নিশানের তো কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। এই বিচ্ছু মেয়ে বলে কি? নিশানের কলিগ অবাক হয়ে বলল, নিশান তুমি বিয়ে করেছ বলনি তো? নিশান কি বলবে ভেবে পাচ্ছে না। সে বলল, এমন কিছুই না। ও মিথ্যা। আর কিছুই অবনী বলতে দিল না। নিজেই বলল, আসলে ভাইয়া আমরা পালিয়ে বিয়ে করেছি। উনি আমাকে প্রচণ্ড ভালোবাসে। কল করে কান্না কাটি করে বলে আমাকে ছাড়া থাকতে পারবে না। কি আর করার, আমার ফ্যামিলি এত দ্রুত আমাকে বিয়ে দিবে না। কিন্তু উনি তো আমার জন্য পাগলামি শুরু করে দিয়েছে। একদিন আমাকে ধরে কান্না কাটি করে বলল, চলো আমরা বিয়ে করে নেই। আমিও উনার কথা ভেবে রাজি হয়ে গেলাম। বাসার কেউ জানে না। আমার স্টাডি শেষ হলে সবাইকে জানাবো। অবনীর এই সুন্দর স্টোরি শুনে নিশানের কলিগ বিশ্বাস করে নিল। অন্যদিকে নিশানের হার্ট অ্যাটাক হবার জোগাড়। কেমন সুন্দর করে মিথ্যা কাহিনী সাজিয়ে ফেলল। নিশান বড় বড় চোখ করে অবনী দিকে তাকাল। অবনী মুহূর্তেই নিশানকে চোখ মেরে দিল। নিশান থতমত খেয়ে দৃষ্টি সরিয়ে নিল। অবনী আবার বলল, আচ্ছা ভাইয়া আমি আসি। আম্মু দেখলে উনার ঠ্যাং ভেঙে দেবে। শুনছেন, বাসায় যেয়ে কল করবেন। বাই। অবনী চলে যেতেই নিশান বুকে হাত রাখল। মেয়েটার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। নিশানের কলিগ বলল, বাহ, কি মিষ্টি ভাবি। আপনি যে এমন পাগল প্রেমিক হবেন ভাবতেই পারিনি। আপনাকে দেখে বুঝাই যায় না। নিশান মেকি হাসল। লোকটি আবার বলল, কিন্তু ভাবি বয়সে একটু বেশি ছোট হয়ে গেল না? নিশান অস্বস্তিতে পড়ে গেল। বিচ্ছু মেয়েটা মানসম্মান কিছু রাখল না। লোকটি আবার বলল, তবে প্রেমে বয়স ডাজন্ট ম্যাটার। আপনাদের গভীর প্রেম দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। এমন একটা পিচ্ছি বউ থাকলে জীবনে আর কি লাগে? নিশান আর কথা বাড়াল না। এই মিথ্যা গল্প যে তার অফিসে ছড়িয়ে পড়বে খুব ভালো করেই বুঝতে পারছে। কারণ তার কলিগের পেটে কোনো কোথায় হজম হয় না। সময়টা সন্ধ্যার দিকে। আরজু সোফার রুমের ব্যালকনিতে যেয়ে বসল। পাশেই জুবাইর আহমেদ চা খাচ্ছেন। আরজুকে দেখে হেসে বললেন, কি ফুলপরীর কি মন খারাপ নাকি? আরজু নিজের হাতে থাকা কফিতে চুমুক দিয়ে বলল, না। জুবাইর আহমেদ আরজুকে আর ঘাটলেন না। কারণ আরজু তার সাথে শেয়ার করার মতো কিছু হলে অবশ্যই বলত। বাবা মাহিন এই এতিম মেয়েটাকে তিনি সবসময় বাবার মতো স্নেহ ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। পুতুলের মতো মেয়েটিকে সর্বদা ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। আরজু বলল, আচ্ছা হিরো, আমাদের কি সাধ্যের বাইরে যে কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করা ঠিক?
মূল্যবান কোনো বস্তু তুমি নিজের করে পাওয়ার ইচ্ছে রাখালে, কিন্তু দেখলে সেটা মূল্যবান না, অতিমাত্রায় মূল্যবান, যেটা ধরা ছোঁয়ার বাইরে, সেই জিনিসটার মায়া কি তবে ছেড়ে দেওয়া উচিত হবে? জুবায়ের আহমেদ কপাল কুঁচকে আরজুর দিকে তাকালেন। আরজুর মনে কি চলছে বুঝতে পারছেন না। তিনি মুচকি হেসে বললেন, মূল্যবান আর মূল্যহীন বলে কি কিছু আছে আরজু? প্রয়োজন ভেদে সবকিছুর মূল্য নির্ধারিত হয়। ধর, অতি সামান্য ডায়েরি তোর কাছে মূল্যবান হতে পারে, কারণ সেটা হয়তো তোর প্রিয় কোনো মানুষ তোকে দিয়েছে, তার স্মৃতি জড়িয়ে আছে। সেই ডায়েরির সাথে তোর ভালোবাসা, অনুভূতি, আবেগ সবকিছু জড়িত আছে। স্বাভাবিকভাবেই সে সামান্য ডায়েরি তোর কাছে অসামান্য হয়ে উঠবে। তাছাড়া ভালোবাসার প্রত্যেকটা জিনিসই অতি মূল্যবান হয়, আর ভালোবাসার জিনিসের মায়া ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। ভালোবাসা মানেই তো মায়া, আবেগ, অনুভূতি। আরজু মুচকি হেসে আবার কফিতে চুমুক দিল। এই মানুষটি তার মনের সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে দিয়েছে। আরজু বলল, এই খালামণি কাজের চাপে তোমাকে সময় দিতে পারে না, এতে তোমার কষ্ট বা রাগ হয় না? জুবায়ের আহমেদ বলেন, লয়ার হওয়ার স্বপ্ন তোর খালামণি আমার সাথে দেখা হওয়ার আগে থেকেই দেখেছে। এই স্বপ্নকে ভালোবেসেছে। তাহলে তার এই স্বপ্নের ক্যারিয়ার নিয়ে আমার কেন কোনো কষ্ট বা রাগ হবে? বরং আমার জন্য যদি সাবা নিজের ইচ্ছেকে মাটি চাপা দিত তবে কখনোই আমরা সুখী হতে পারতাম না। কারণ ভালোবাসার মানুষটির মুখের প্রশান্তির হাসতেই আসল সুখ। আরজু মনে মনে ভাবল, তার আর নাহিদের সংসার কি এমনি স্নিগ্ধ মধুর হবে? কবে আসবে সেই মহেন্দ্রক্ষণ? আরজুদের বাসায় আজ পুরো বন্ধুমহল এসেছে। মূলত সাবা খানম বাসায় একটা ছোটখাটো গেট টুগেদারের আয়োজন করেছেন, কিন্তু হঠাৎ এই আয়োজনের সঠিক কারণ আরজুর জানা নেই। সবাই আসলেও রামিম আর শুভ এখনো পৌঁছায়নি। আরজু শুভকে বারবার কল করে যাচ্ছে। সাবিহা রামিমকে কল করল। বেশ কবার রিং হওয়ার পর রামিম রিসিভ করল। রামিম বলল, দেখছিস কল কেটে দিচ্ছি, তাহলে বারবার কল দিচ্ছিস কেন? সাবিহা থতমত খেয়ে বলল, আরজু তোকে কল করে জানতে বলল কখন আসবি। রামিম খানিকটা রেগে বলল, মেয়ে মানুষ আসলেই বেককল হয়, তুই তার প্রমাণ। সাবিহা অভিমানী সুরে বলল, বকছিস কেন? কি করেছি আমি? জানি সেই সময় আমি টিউশনে থাকি, তবে বারবার কল করে যাচ্ছিস কেন? না মানে আসলে। ফোন রাখো। সাবিহা মুখ গোমরা করে রাখল। রিমি মুচকি হেসে বলল, কি রে, তোর জানপাখি বকেছে নাকি? সাবিহা রেগে বলল, ওই কুত্তা আমার কোনো জান না, আমার জানের দুশ্মন। যারা হো হো করে হেসে বলল, জাস্ট রামিমের সামনে এই কথা রিপিট করতে পারবি তো? সাবিহা মুখ ভেঙচে অন্যদিকে তাকিয়ে রইল, কারণ এই কথা সে রামিমের সামনে কখনোই উচ্চারণ করতে পারবে না। রামিমকে ভয় পায় তেমন কিছু না, কিন্তু রামিমের সামনে গেলে তার সব কথাই জড়িয়ে যায়। সাবা খানম তারাকে নিয়ে রান্নাঘরে ভীষণ ব্যস্ত। কাজের চাপে তিনি এই কয়দিন পরিবারকে একদমই সময় দিতে পারেননি, তাই সবাইকে নিয়ে ছোটখাটো এই আয়োজন। জুবায়ের আহমেদ চেয়ারে বসে স্ত্রীর খুশি মুখখান দেখে বেশ চিন্তিত। এই খুশির কারণটা আরজুর জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে। ফুয়াদ ফোনে গেম খেলতে খেলতে আরজুকে বলল, আন্টি হঠাৎ আমাদের দাওয়াত করল, ঘটনা কি? আরজু চিন্তিত মুখে বলল, বিষয়টা নিয়ে আমারও একটু খটকা লাগছে। খালামণি হঠাৎ তোদের মতো হুলু বেড়ালদের কেন রেধে বেড়ে খাওয়াচ্ছে? যারা বলল, তুই কিন্তু আমাদের অপমান করছিস। আরজু ভাবলেশহীনভাবে বলল, হে করছি। যারা রেগে বলল, এই চল থাকব না আর এই বাসায়।
আরজু বলে উঠল, দরজা ওই দিকে। যারা এবার দমে গিয়ে বলল, অবশ্যই যাব। আন্টির হাতের গরু ভুনা খেয়েই চলে যাব। যারার কথায় বাকি সবাই হেসে উঠল। ফুয়াদ হেসে বলল, এই খাদক নাকি আবার মডেলিং করে। একদম আমার মডেলিং নিয়ে কিছু বলবি না। আমার ফিগার দেখেছিস? ফুয়াদ মুখে হাত চেপে বলল, আস্তাগফিরুল্লাহ, তোর ফিগার দেখে লাভ আছে? আমি দেখব আমার বউয়ের ফিগার। যারা রেগে বলল, তোর মতো নমুনাকে কে বিয়ে করবে? ভালো করে দেখ, মেয়েদের লাইন পড়ে আছে। সাবিহা বিরক্ত হয়ে তাদের ধমকে থামাল। তার বেশ কিছুক্ষণ পর রামিম আর শুভ আসল। শুভর সাথে তার মা বাবা আর বোন শোভাকে দেখে আরজুর এবার খানিকটা খটকা লাগল। এত আয়োজনের পেছনে খালামণির উদ্দেশ্যই বাকি। অবনী টেবিলে নাস্তা রেডি করা দেখছে আর দাঁত দিয়ে নখ কাটছে। রিমি অবনীর পাশে দাঁড়িয়ে বলল, কি পিচ্ছি, এমন হাইজেনিক কাজকর্ম কেন করছো? আমার ভাইয়া থাকলে একটা ধমক দিয়ে ফেলতো যে কান্না করে দিতে। অবনী মুচকি হেসে বলল, আপু, আপনার ভাইকে সোজা করার মানুষ মহান আল্লাহ অলরেডি পাঠিয়ে দিয়েছে, তাই চিন্তার কিছু নেই। রিমি কিছুই বুঝতে না পেরে বলল, মানে? আরে আপনার ভবিষ্যৎ ভাবি নিশ্চয়ই পয়দা হয়ে গেছে। রিমি হেসে অবনীর ফোলা গাল টেনে বলল, ভীষণ দুষ্টু মেয়ে তুমি। আই লাইক ইট। দুষ্ট মেয়ে কি আপনার ভাইয়েরও পছন্দ? মোটেও না, সেই শান্তিপ্রিয় মানুষ, তাই তার শান্ত মেয়ে পছন্দ। অবনী মুখ ভেঙচে বিড় বিড় করে বলল, শান্তিপ্রিয় মানুষের জীবনের সব শান্তি আমি হালুয়া করে ছাড়ব। খাওয়ার পর্ব শেষ হতেই শুভর মা আরজুকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন। তিনি আগেও আরজুকে ভীষণ আদর স্নেহ করতেন, তবে আজ আদরের মাত্রা আরো কয়েক ধাপ বেড়ে গেছে। পাশেই সাবা খানম বসে তৃপ্তির হাসি হাসছেন। শুভ পাশে বসে তার মায়ের কাণ্ড দেখছে। ফুয়াদ শুভর কানে কানে বলল, আন্টি যেইভাবে আরজুকে দেখছে মনে হচ্ছে আজই ঘরে তুলে নিয়ে যাবে। শুভ বিরক্ত হয়ে বলল, মা সব সময় বেশি বেশি করে, তোর মায়ের মতি গতি ভালো ঠেকেছে না। একটু পরই শুভর মা শুভকে ডেকে আরজুর পাশে বসালেন। আরজু শুভকে পিঠে চিমটি কাটছে, এটা তার ছোটবেলার অভ্যাস। সবার আড়ালে শুভকে চিমটি কাটবে, জ্বালাবে। শুভ রাগী চোখে আরজুর দিকে তাকালে আরজু মুখ ভেঙচি দিল। সাবা খানম আরজুর আর শুভর কাণ্ড ঠিক খেয়াল করলেন। পাশে বসা জুবায়ের আহমেদের দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। যেই দৃষ্টি অনেক কথাই বলে গেল। শুভর মা হঠাৎ বললেন, আজ তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি আর সাবা মিলে একটা ডিসিশন নিয়েছি। এই ইচ্ছেটা আমার আরো অনেক বছর আগে থেকেই ছিল। আরজু সহ বন্ধু মহলের সকলেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভর হঠাৎ টনক নড়ল। সে মায়ের হাত চেপে ধরল। শুভর মা শুভকে আশ্বস্ত করে বললেন, আমি আরজুকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। সেই ছোট আরজুকে দেখার পর থেকেই আমার এটাই স্বপ্ন ছিল। মেয়েটা আমার সারা বাড়ি মাতিয়ে রাখবে। আরজু, শুভ সহ বাকি সবাই ভীষণ অবাক হয়ে গেল। অবাকের মাত্রা এত বেশি ছিল যে আরজু স্তব্ধ হয়ে পড়ল। অবনী মনে মনে বলল, এই ছিল আম্মুর মনে। আমি তো আগেই বুঝেছিলাম। এইবার আপু আর নেতা সাহেবের কি হবে?
অন্যদিকে রিমির বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হচ্ছে। ভালোবাসার যন্ত্রণা বুঝি এমন তীব্র হয়? যারা আরজুর দিকে তাকালো। মেয়েটার সুন্দর মুখটা কেমন মলিন হয়ে গেছে। আরজু তো তার নেতা সাহেব ছাড়া অন্য কারো কথা চিন্তাই করতে পারে না। মেয়েটার মনের ভেতর দিয়ে কেমন ঝড় বইছে। আরজু অবাক হয়ে সাবা খানমের দিকে তাকিয়ে বলল, খালামণি, এসবের মানে কি? সাবা আরজুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, তোর জন্য একটা বিশ্বস্ত হাত খুঁজছিলাম, যেই হাতে তোকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারব, যেই হাতের মালিক তোকে বুঝবে, সম্মান করবে। চারদিকে সেই বিশ্বস্ত ব্যক্তিকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। অথচ আমাদের এত কাছেই সেই মানুষটি ছিল, আমি পর্যবেক্ষণ করতে পারিনি। আপা প্রস্তাব দেওয়ার পর আমি রিয়েলাইজ করতে পারলাম শুভর চাইতে ভালো বিশ্বস্ত আর কেউ হতে পারে না। তোরা দুজন দুজনকে ছোটবেলা থেকে চিনিস, জানিস। এই পৃথিবীতে শুভর চাইতে বেশি ভালো করে তোকে আর কেউ বুঝতে পারবে না আরজু। তোর খালামণির উপর ভরসা রাখো। আরজু ছল ছল দৃষ্টিতে খালামণির দিকে তাকিয়ে রইল। শুভ নিজের অনুভূতি বুঝতে পারছে না। আরজুকে অবশ্যই সে নিজের জীবনসঙ্গী হিসেবে চায়, কিন্তু এইভাবে না। আরজুকে আগে অফিসিয়ালি প্রপোজ করে আরজুর সম্মতিক্রমে, কিন্তু তার মায়ের বড্ড তাড়া। আরজুকে ছেলের বউ করার জন্য তার তরস সইছে না। আরজু বিষয়টা কিভাবে নিচ্ছে কে জানে। হাজারো চিন্তায় শুভর মাথা ফেটে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তার মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, হঠাৎ তোমরা এই সিদ্ধান্ত কেন নিলে? আমাদের আগে জানাতে পারতে। হঠাৎ করে এইভাবে? শুভর মা বলল, তোদের এসব ভাবতে হবে না। একজনের কিছু হলে অন্যজন যেমন অস্থির হয়ে পড়ি, সেটা ভালোবাসা না তো কি? আরজু অস্থির হয়ে বলল, আন্টি, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই আমাদের মধ্যে নেই। আমরা বেস্ট ফ্রেন্ড। সাবা আরজুকে আশ্বস্ত করে বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্বটা বেশ প্রয়োজন, আর তোদের মধ্যে অলরেডি সেটা আছে। বন্ধুত্বের টাইটেলের জন্যই তুই হয়তোবা এই সম্পর্ককে গভীরতা মাপতে পারছিস না। আচ্ছা বলতো, পরিবারের বাইরে জীবনে সবচাইতে বেশি বিশ্বাস কাকে করিস? শুভকেই তো, তাই না? আরজু ছল ছল চোখে মাথা নেড়ে হে জানাল। সাবা খানম আবার বললেন, মাঝরাতে হুটহাট শুভর সাথে বাইরে ঘুরতে বেরিয়ে পড়িস, আমি জানি না ভেবেছিস? শুভর সাথে থাকলে নিজেকে সবচাইতে নিরাপদ ভাবিস, তাই তো? আরজু আবারও মাথা নেড়ে হ্যাঁ জানাল। সাবা খানম মুচকি হেসে বললেন, ব্যাস, একটা সম্পর্কে আর কি লাগে। এবার আর আমার পরিটাকে নিয়ে কোনো চিন্তা নেই। সব চিন্তা, দায়িত্ব শুভর হাতে দিয়ে দিলাম। রিমি ছল ছল চোখে শুভর দিকে তাকিয়ে রইল। শুভর অনুভূতি সম্পর্কে ধারণা করতে পারছে না। শুভকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু এই সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি আছে বলে মনে হচ্ছে না। রিমির সারা শরীর কাঁপতে লাগল। ফুয়াদ আর চোখে রিমিকে দেখছে। রিমির মনের অবস্থা ভালো করেই বুঝতে পারছে। একদিন যে এই কষ্টটা পাবে সেটা ফুয়াদ ভালোই অনুধাবন করতে পেরেছিল, কিন্তু রিমিকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। আরজুর চোখে শুধু একটা মুখ ভাসছে, তার নেতা সাহেব। সে অলরেডি বিয়ের মতো পবিত্র সম্পর্ককে জড়িয়ে পড়েছে, সেটা সবাইকে কি করে বলবে? অন্যদিকে নেতা সাহেব বিয়ের বিষয়টা গোপন রাখতে আদেশ করেছেন। কি করবে আরজু বুঝতে পারছে না। শুভর মা আরজুর মলিন মুখ দেখে আরজুর গালে আলতো ছুঁয়ে বললেন, এত কি ভাবছিস? আমার ছেলের মতো তোকে অন্য কেউ ভালোবাসতে পারবে না। আরজু অস্থির হয়ে বলল, আমি এইসবের জন্য মোটেও প্রস্তুত নই। এবার জুবাইর আহমেদ মুখ খুললেন। আরজুর উদ্দেশ্যে বলেন,
আরজু, এই ব্যাপারে কিন্তু আমি তোর খালামণির সাথে একমত। শুভর বিষয়ে আমার কোনো ডাউট নেই। শুভর মতো কেয়ারিং জীবনসঙ্গী সব মেয়েরই কাম্য। তুই অনেক সুখী হবি। তাছাড়া তোদের এখনই বিয়ের সম্পর্কে আবদ্ধ হতে হচ্ছে না। তোর খালামণি ওরা চাইছে এখন আংটি বদল করে রাখতে। পরে তোদের গ্র্যাজুয়েশন শেষ হোক, তখন না হয় বাকি সব হবে। পরিস্থিতি গম্ভীর দেখে ফুয়াদ বলে উঠল, হায় আল্লাহ, এক গ্রুপে কয়টা লাভ বার্ডস থাকবে? সাবিহা রামিম দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। রামিম আর চোখে সাবিহার দিকে তাকিয়ে দেখল সাবিহার ফর্সা মুখ একদম লালাভ বর্ণ ধারণ করেছে। রামিম হৃদয়স্থলে উষ্ণ অনুভূতি হল। আরজ কিছু বুঝে উঠার আগেই শুভর মা ব্যাগ থেকে একটি বক্স বের করলেন। যারা মনে মনে বলল, পুরো প্রস্তুতি নিয়েই এসেছেন। বক্সের ভেতরের রিং দেখে শুভ অবাক হয়ে গেল। এটা তো সেই রিং যেটা সে আরজুর জন্য কিনেছিল। শুভ অবাক হয়ে শোভার দিকে তাকাল। শোভা ভাইয়ের অবস্থা দেখে মুচকি হাসল। তার মানে এই বিচ্ছু মেয়ে নিশ্চয়ই এই রিং পেয়ে আম্মুকে দেখিয়েছে। তাই তো আম্মু এমন অস্থির হয়ে প্রস্তাব দিয়েছেন। এই রিং দেখে অবাক হয়ে রিমি শুভর দিকে তাকাল। শুভর সাথে দৃষ্টি বিনিময় হতেই শুভ মুচকি হাসল। আর এই হাসতেই রিমির মনে ঝড় শুরু হল। তার মানে শুভ আরজুকে ভালোবাসে, আর আরজুর জন্যই আই রিং কিনেছিল। শুভর মা শুভকে দ্রুত তাড়া দিতে লাগল রিং পরিয়ে দেওয়ার জন্য। শুভর মনের মাঝে কোথাও না কোথাও সুখ অনুভব হচ্ছে। আরজুকে পাওয়ার সুখ। পরিস্থিতির কাছে শুভ নিরুপায় হয়ে পড়ল। মায়ের তারায় রিং নিয়ে আরজুর হাতে পরিয়ে দেওয়ার জন্য আগাল। সেই সময় আরজুর মনে টর্নেডো চলছে। কি করবে কিছুই বুঝতে পারছেন না। সত্যি বলার সাহস জোগাড় করতে পারছে না। তাছাড়া এই সবের জন্য যদি শুভ আর তার বন্ধুত্বে ফাটল তৈরি হয় তবে সেটা কিছুতেই মানতে পারবে না। শুধু মনে মনে ভাবল এমনটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অনেক কষ্টে মনে সাহস জুগিয়ে আরজু চোখ বুজে এক নিঃশ্বাসে বলে উঠল, এই বিয়ে আমি করতে পারব না, কারণ আমি অলরেডি ম্যারিড। আরজুর এক কথায় সারা বাড়ি জুড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। পরন্ত বিকেলে পশ্চিম আকাশে যেমন রক্তের ন্যায় লালিমা ভেসে উঠে ঠিক তেমনভাবেই শুভর দুচোখ লালচে হয়ে আছে। যে কোনো মুহূর্তে দুচোখ বেয়ে রক্তধারা ঝরে পড়তে পারে। শুভর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আরজু কি কোনো মজা করছে? এমন জোকসের জন্য আরজুর চুল টানা খাওয়া মাস্ট। শুভ নিজের মনকে নানাভাবে বুঝাতে চেষ্টা করল, কিন্তু আরজুরকে নিগৃঢ়ভাবে পর্যবেক্ষণ করে শুভর বুকে তীব্র ক্ষত সৃষ্টি হল। তবে কি এত বছরের লালিত স্বপ্ন ধুলোয় মিশিয়ে যাচ্ছে? বুকের ভিতর জন্মানো অনুভূতি সবটাই কি মূল্যহীন? সত্যি কি আরজুকে হারিয়ে ফেলল? অবনী আর যারা কিছুতেই হিসেব মেলাতে পারছে না। আরজু কি বিয়েটা ভাঙ্গার জন্য মিথ্যা কথা বলছে, নাকি সত্যি এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসে আছে? করলেও কাকে করছে? নেতা সাহেব করে পাগল হয়ে যায়, অথচ অন্য কাউকে সোজা বিয়ে করে বসে আছে। এই নাকি প্রেম? অন্যদিকে সাবা খানম রাশভারী শব্দে বলে উঠল, আরজু, এটা ফাজলামি করার সময় না। আরজু করুণভাবে সাবা খানমের দিকে তাকাল। দু চোখে টলমল করা অশ্রু তার কোমল কপল বেয়ে ঝড় পড়ল। সাবা খানমের বুক ধক ধক করতে লাগল। এরপর আরজুকে কি প্রশ্ন কি করা উচিত কিছুই বুঝতে পারছেন না। কোনো প্রশ্ন করতে ভয় হচ্ছে। মনে হচ্ছে পরবর্তীতে আরও ভয়ানক কিছু শুনতে হবে। শুভর মা বাবা দুজনেই হতবাক হয়ে ছেলের দিকে তাকাচ্ছেন। এটা যদি সত্যি হয় তবে তার ছেলেটা নিঃশেষ হয়ে যাবে। বাবা মা হয়ে সন্তানের কষ্ট কি করে সহ্য করবে? সেই ছোটবেলা থেকে ছেলেটা আরজুকে পাগলের মতো ভালোবেসে এসেছে। আরজুর বিষয়ে ভীষণ সেন্সিটিভ।
তবে এত বড় সত্যি কি করে মেনে নিবে? জুবায়ের আহমেদ হতবম্ব হয়ে আরজুকে দেখছিলেন। এই মিষ্টি, সরল মেয়েটা এমন কিছু করতে পারে তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই মনে জাগা প্রশ্ন আরজুর দিকে ছুড়ে দিলেন। আরজু, যা বলছিস তা কি সত্যি? মজা করে এসব বলছিস না তো? আরজু শুকনো ঢোক গিলল। কেমন ভয় ভয় লাগছে। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ তাকে ভীষণ ভালোবাসে, অথচ আজ তার কারণেই প্রতিটা মানুষ চিন্তিত। সত্য জানলে সবাই কি তাকে দূরে ঠেলে দিবে? কিন্তু সে তো ভালোবাসার কাঙাল, সবার ভালোবাসায় সিক্ত হয়েছিল এতদিন। তবে হঠাৎ সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে না তো? আরজুকে চুপ থাকতে দেখে জুবায়ের আহমেদ পুনরায় নরম সুরে বললেন, কথা বলছিস না কেন? এসব কি সত্যি? আরজু মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল। শুভ তখন একদৃষ্টিতে রিংটির দিকে তাকিয়েছিল। আংটিটা কেমন চকচক করছে, কিন্তু তার মনটা মুহূর্তেই কয়েকশত খণ্ডে বিভক্ত হয়ে গেছে। চারপাশে শুধু অন্ধকার ছেয়ে আছে। শোভা ভাইয়ের পাশেই দাঁড়িয়েছিল। ভাইয়ের অবস্থা দেখে তার অন্তর কেঁদে উঠছে। কি করে থাকবে তার ভাই? সীমাহীন ভালোবাসার মানুষটির মুহূর্তেই হারিয়ে গেলে আদৌ স্বাভাবিকভাবে বাঁচা যায়? সাবা খানম থমথমে সরে বললেন, ছেলেটা কে? কাকে বিয়ে করেছিস? কেউ তোর জীবনে আছে আমাকে বলিসনি কেন? আরজুর গলা যেন আরো শুকিয়ে গেছে। গলা দিয়ে কথা বেরুচ্ছে না। ঠিক তখনই তার সামনে দৌড়ে আসলো তারা, হাতে গ্লাস ভর্তি পানি। পানি পেয়ে আরজু যেন প্রাণ ফিরে পেল। মনে মনে তারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। মেয়েটা তার ভীষণ খেয়াল রাখে। আরজুর প্রতি তারার বিশেষ দুর্বলতা আছে। শত অন্যায় করলেও তারা আরজুর পাশে থাকে। অন্যদিকে তারা আর চোখে শুভর দিকে তাকাল। এই ছেলেটাকে তারার মোটেও পছন্দ না। আজও যখন সকালে বড় খালা বলল আরজুর বিয়ে শুভর সাথে ঠিক করছেন, তখনও তারা অসন্তুষ্ট ছিল। কিন্তু এই মুহূর্তে তার মাথা নিচু করে শান্ত ভাববে বসে থাকা ছেলেটার জন্য ভীষণ মায়া কাজ করছে। শুভর চোখে আরজুর জন্য অসম্ভব রকমের আসক্তি দেখেছে তারা। আরজুর জন্য শুভর ভালোবাসা যে নিখাদ ছিল সেটা তারা আজ বেশ করে বুঝতে পারছে। সাবা খানম এবার রেগে চেঁচিয়ে বললেন, ছেলেটা কে আরজু? সাবা খানমের ধমকে আরজু সহ সকলেই কেঁপে উঠল। আরজু মনে মনে আল্লাহ আল্লাহ করছে। কারণ খালা মনি যেই প্রফেশন আর যেই মানুষটিকে ভীষণ অপছন্দ করে সেই প্রফেশনের ঠিক সেই মানুষটিকেই বিয়ে করে বসে আছে। আরজু ভীষণ ভয় নিয়ে আমতা আমতা করে বলল, না নাহিদ, নিব্রাস নাহিদ। বিয়ের কথা শুনে সবাই যতটা না শখ হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি শখ খেয়েছে নাহিদের নাম শুনে। আরজুর কথা শুনে সাবা খানম থমকে গেলেন। ধপ করে দাঁড়ানো থেকে সোফায় বসে পড়লেন। শরীরে একদম জোর পাচ্ছেন না। দু চোখে সব ঘোলাটে দেখছেন। জুবায়ের আহমেদ দ্রুত সাবা খানমকে জড়িয়ে ধরলেন। সাবা খানম তখন স্তব্ধ হয়ে বসে আছেন। জুবায়ের আহমেদের মাথায় চিন্তা ভর করছে। সাবাকে কি করে সান্ত্বনা দেবে? আরজুর কথায় শুভ মাথা তুলে আরজুর দিকে তাকাল। আরজু তখন শুভর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করল। যেই দৃষ্টির মানে আজ শুভ পড়তে পারল না। কারণ আজ মনে হচ্ছে আরজু তার কাছে অনেকটা অচেনা। আরজুকে এখনো শুভ বুঝে উঠতে পারেনি। আরজুর বিশ্বাস অর্জন করতে পারেনি। না হলে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে শুভর কাছে অন্তত গোপন রাখত না। শুভর বাবা মা প্রথমে নাহিদকে সেটা বুঝতে না পারলেও পরবর্তীতে তাদের চোখ ছানাবড়া হয়ে পড়ল। আরজু এই সিটির মেয়রকে বিয়ে করেছে? শুভর মায়ের মনে আরজুর জন্য ঘৃণা, রাগ জন্মাল। শেষ পর্যন্ত আরজু প্রতিপত্তি আর অর্থের কাছে হেরে গেল।
তার ছেলের পবিত্র ভালোবাসাকে উপেক্ষা করে উচ্চবিত্ত প্রভাবশালী ব্যক্তির প্রতি ঝুঁকে পড়ল। অর্থ মানুষকে সত্যিই অন্ধ করে দেয়। আরজুর মতো রূপবতী মেয়েরাই রূপ লাবণ্যের জোরে বিত্তশালীদের কুপোকাত করে ফেলে। আরজুকে অন্তত তেমন মেয়ে ভাবেননি। কিন্তু আরজু? ফুয়াদ মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। সামনের সময়গুলো যে আরো খারাপ কিছু নিয়ে আসছে সেটা ভালোই অনুধাবন করতে পারছে। সে জানত আরজু নাহিদ স্যারের প্রতি ফুটবল, তবে এতটা আকৃষ্ট হয়ে পড়বে ধারণা করতে পারেনি। আরজুর বিস্ফোরণমূলক কথা শুনে যারা আর সাবিহার গলা শুকিয়ে গেল। যারার মাথা ঘুরছে, এইসব কি করে সম্ভব? যেই মেয়ে মেয়রের সামনে দাঁড়িয়ে ঠিকমতো কথা বলার সাহস পায় না, সেই মেয়ে কিনা বিয়ে করে ফেলেছে। এই অসাধ্য কি করে সাধন হলো জানার জন্য মন অস্থির হয়ে উঠল। কিন্তু সে সাথে এক আকাশ অভিমান জমা হল। আরজু নাহিদের বিষয়ের ওর কাছে সব শেয়ার করে, তবে এত ভয়ঙ্কর সত্য কেন গোপন করল? নাহিদ প্রতিদিনের মতোই অফিসের কাজে ব্যস্ত। সকাল থেকে দাদিজান কল করছেন। তার শরীরটা একটু খারাপ যাচ্ছে, তাই নাহিদকে দেখতে চায়। নাহিদ কখনোই ওই বাড়িতে যেতে চায় না, কিন্তু দাদি আর ছোট বোন জেরিনের জন্য যেতে হয়। নাহিদ যখন কাজে একদম ডুবে ছিল তখনই তার অ্যাসিস্ট্যান্ট আসিফ হন্তদন্ত হয়ে রুমে ঢুকল। নাহিদ বিরক্তি প্রকাশ করল। আসিফ কাচুমাচু হয়ে বলল, স্যার, দুজন লোক এসেছেন আপনার সাথে দেখা করতে। অ্যাপয়েন্টমেন্ট আছে? জি না স্যার। আসলে? নাহিদ গম্ভীর স্বরে বলল। কি বলবে ক্লিয়ার করে বলো আসিফ। এবার আসিফ থমথমে সরে বলল, স্যার, অ্যাডভোকেট সাবা খানম এবং তার হাজবেন্ড জুবাইর আহমেদ এসেছেন। নাহিদ অবাক হয়ে আসিফের দিকে তাকাল। আসিফ জানে সাবা খানমের সাথে তার স্যারের সম্পর্ক খুব একটা ভালো না। অফিসিয়াল কাজে কেসের ক্ষেত্রে দুই একবার তাদের সাথে আদালতে মুখোমুখি হয়েছে। আসিফ খেয়াল করেছেন ভদ্র মহিলা তার স্যারকে ভীষণ অপছন্দ করে। আর আজ উনি হঠাৎ অফিসে এসেছেন। নাহিদ তাদের দ্রুতই ভেতরে নিয়ে আসতে বলল। নাহিদ বেশ চিন্তায় পড়ে গেল। সাবা খানম কখনোই তার অফিসে আসে না, তবে আজ হঠাৎ এই আগমনে কারণ কি হতে পারে? আরজুকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? আরজুর সাথে তার প্রায় ৩-৪ দিন যাবৎ কোনো যোগাযোগ নেই। কোনো সমস্যা হলো কিনা কে জানে। ঠিক তখনই হুড়মুড় করে সাবা খানম ও জুবাইর আহমেদ ভেতরে প্রবেশ করলেন। নাহিদ তাৎক্ষণিক দাঁড়িয়ে সৌজন্যমূলক হেসে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। সাবা খানম বা জুবাইর আহমেদ কেউই কোনো জবাব দিলেন না, বরং নাহিদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন। নাহিদ খানিকটা চিন্তিত হয়ে পড়ল। পরিবেশ নরমাল করতে নাহিদ বলে উঠল, আপনি হঠাৎ এখানে? হাউ ক্যান আই হেল্প ম্যাম? সাবা খানম ভীষণ ক্ষিপ্ত হয়ে নাহিদের দিকে এগিয়ে গেল। আর সাথে সাথেই নাহিদের বাম গালে সজোরে চর বসিয়ে দিল। সাবা খানমের কাজে নাহিদ আর জুবাইর আহমেদ দুজনেই হতবম্ব হয়ে পড়ল। এমন কিছু হবে সেটা কেউ আশা করেনি। মুহূর্তেই নাহিদের চোখ মুখ লাল হয়ে আসল। রাগে, অপমানে নাকি কষ্টে ঠিক ঠাহর করতে পারল না। জুবায়ের আহমেদ ভীষণ ভয় পেয়ে গেলেন। সাবা যখন ভীষণ রেগে বাসা থেকে বের হচ্ছিলেন তখনই তিনি বুঝেছেন তার স্ত্রী এই জায়গায় আসবে। সাবার রাগ সম্পর্কে তার বেশ ধারণা আছে, তাই তিনি নিজে সাথে করে নিয়ে এসেছে। সারা রাস্তা বুঝিয়ে এসেছেন স্বাভাবিকভাবে তারা নাহিদের সাথে কথা বলবে, উত্তেজিত হবে না। কিন্তু সাবা এসেই যা কাণ্ড ঘটাল। নাহিদ একজন প্রভাবশালী নেতা, তার গায়ে এইভাবে হাত তোলা একদম ঠিক হয়নি। একে যুবকদের রক্ত গরম থাকে। নাহিদের পূর্বের রেকর্ড বলে নাহিদ ভীষণ জেদি,
রাগী একটা ছেলে। তাছাড়া বর্তমানে ছেলেটার হাতে অনেক ক্ষমতা। যদি রেগে সাবা বা তার পরিবারের কোনো ক্ষতি করে বসে, আরজুর কোনো ক্ষতি করে, তাই জুবাইর আহমেদ দ্রুত সাবা খানমকে টেনে পিছনে টেনে আনলেন। কিন্তু সাবা খানম দমে যাওয়ার মানুষ নয়। তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নাহিদের উদ্দেশ্যে বললেন, তোমার সাহস কি করে হলো আমার আরজুর লাইফ নিয়ে খেলার? হাউ ডিয়ার ইউ? নাহিদ কিছুই বলল না। সাবা খানম আবার রেগে বললেন, আরজুর সরলতার সুযোগ নিয়েছ তাই না? আমার আরজুর কাছ থেকে তোমাকে দূরে থাকতে বলেছিলাম, আর তুমি কি করলে? জুবাইর আহমেদ স্ত্রীকে থামানো চেষ্টা করে বললেন, সাবা প্লিজ শান্ত হও। কি করে শান্ত হব আমি? এই মানুষটা আমাদের সবার জীবনে কালো ছায়া হয়ে জড়িয়ে আছে। তারপর নাহিদের দিকে এগিয়ে বললেন, তুমি কি ভেবেছ আরজুকে বিয়ে করলেই তোমার হয়ে যাবে? তাহলে বলবো ভুল ধারণা করছো। কারণ তোমার সম্পর্কে জানলে মেয়েটা কখনোই তোমাকে নিজের লাইফে রাখবেন না। নিজের অতীতকে এত সহজে ভুলে গেলে? তোমার মতো ছেলে আমার মেয়ের যোগ্য না। আরজুকে এখনো ভালো করে চিনতে পারোনি। মেয়েটার আবেগ দেখেছ কিন্তু কঠোরতা দেখনি। তোমার মতন মানুষের সাথে আমার মেয়েটা কখনোই থাকবে না। কয়েক বছর আগে তোমার দাদাজান যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখনই আমি মানা করে দিয়েছি। আমি ধারণা করেছি তোমাদের মধ্যে এতটুকু আত্মসম্মান বোধ আছে। কিন্তু আজ আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। তোমাদের মতো নেতারা সব জায়গায় ক্ষমতার জোর দেখায়, আর যেখানে ক্ষমতা চলে না সেখানে কৌশল অবলম্বন করে। বড়লোকের বিগড়ে যাওয়া সন্তানরা যখন যা আবদার করে তার পরিবার তাদের সামনে মুহূর্তেই তা হাজির করে দেয়। তোমার ক্ষেত্রেও তাই। যখন আমার মেয়েটাকে চেয়েও পেলে না তখন তোমার মনে আরজুকে পাওয়ার জেদ চেপে ধরেছে। তাই তো আমার মেয়েটার ইমোশনের সুযোগ নিয়ে নিজের উদ্দেশ্য সফল করলে। বাহ, এই ধরনের মানুষরাই আবার দেশের প্রতিনিধিত্ব করে বেড়ায়। রিডিকুলাস। নাহিদের দু চোখ ঝাপসা হয়ে আসছে। সে তো চেয়েছে আরজুর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। নিজের মন মস্তিষ্ককে সাথে অনেক যুদ্ধ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সাবা খানম রেগে চলে যেতে উদ্যত হলে নাহিদ বলে উঠল, আরজু কখনোই আমার জেদ ছিল না ম্যাম। সেই প্রথম দেখা থেকেই আরজু আমার ভালোবাসা ছিল। সাবা খানম কঠিন চোখে নাহিদের দিকে তাকালেন। বললেন, তোমার মতো মানুষের ভালোবাসা আরজুর জীবনে মূল্যহীন। কথাটা বলেই তিনি বেরিয়ে গেলেন। জুবাইর আহমেদ একবার ভালো করে নাহিদের দিকে তাকালেন। অসম্ভব সুদর্শন ছেলেটার মুখে রয়েছে রাজ্যের মায়া, কিন্তু এই মায়া পড়া আরজুর জন্য ক্ষতিকারক। আরজু একটা স্বাভাবিক জীবন ডিজার্ভ করে। নাহিদের সাথে কখনো সে স্বাভাবিক জীবন লিড করতে পারবে না। এর প্রথম কারণ নাহিদের লাইফস্টাইল, আর দ্বিতীয়ত নাহিদের অতীতে করা কিছু কাজ। নাহিদের দিকে একবার দেখে জুবাইর আহমেদ বেরিয়ে পড়লেন। নাহিদ ধপ করে চেয়ারে বসে পড়ল। চোখের কোনাবে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। তার জীবনটা এত জটিলতার ঘেরা কেন? তার কি সুখে থাকার কোনো অধিকার নেই? ভালোবাসার মানুষটিকে নিয়ে বাঁচার কি কোনো সুযোগ নেই? চলবে।